This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। তবে দক্ষিণ ইসরায়েলের বেরশেবাতেও আছড়ে পড়ল ইরানের মিসাইল। টার্গেট করা হয়েছে জনবহুল এলাকায়। বহুতলে আছড়ে পড়েছে ইরানের মিসাইল। নিহত অন্তত ৩। নতুন করে অন্তত ১০টি মিসাইল ছুড়েছে ইরান, এমনটা ইসরায়েলের দাবি। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্যের কাছে আমি আরো একবার যাব। সায়ন্ত, আমি জানতে চাইবো যে এবার কোন কোন জায়গা টার্গেট করা হচ্ছে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে, সেটা খুব ইম্পর্টেন্ট। ইরানের তরফ থেকে এবার টার্গেট করা হলো ইসরায়েলের সিভিলিয়ানস প্লেস, সেইটা কেন? তার কেন সাধারণ মানুষকে, যেখানে ঘনবসতি, সেই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে, সেই উত্তর কি পাওয়া যাচ্ছে? দেখো, এই প্রশ্নের উত্তর দুটো ভাগে দেওয়া যায়। এক, এই ইসরায়েলের কিন্তু উত্তর ইসরায়েলে কিন্তু একাধিক শহরে ইতিমধ্যে মিসাইল আছড়ে পড়েছে। দক্ষিণ ইসরায়েলে কিন্তু বিভিন্ন শহরকে মিসাইল তাক করেছে এবং বীরশেবা যেখানে বলছো, সেই ইসরায়েলের সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ায় ৩ জন সাধারণ মানুষ তারা নিহত হয়েছেন। কেন সাধারণ এলাকা অর্থাৎ জনবসতি এলাকা টার্গেট করা হচ্ছে? যেটা সামরিক বিশারদরা মনে করেন যে যেহেতু জনবসতি এলাকায় অ্যাটাক হলে সেখানকার পুলিশ প্রশাসন হোক বা আর্মি হোক, তারা কিন্তু সেই সব এলাকাকে বাঁচাতে বেশি মনোনিবেশ করবে, অথবা তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যাপার বা যাবতীয় আনুষঙ্গিক কাজ করবে, বেশি ব্যস্ত হয়ে পড়বে। সামরিক ঘাঁটিগুলোকে নিয়ে তাদের অত মনোনিবেশ করার সময় পাবে না। এই কারণে তারা কিন্তু মূলত জনবসতি এলাকাগুলোকে টার্গেট করছে। সামরিক ঘাঁটির তুলনায় কিন্তু জনবসতি এলাকাকে বেছে নিয়েছে ইরানের সেনাবাহিনী। আর সে কারণে কিন্তু বারবার করে তেল আভিভ বা ইসরায়েলের যে সাধারণ মানুষের যেখানে বসবাস করেন সেই বাড়িগুলির ওপরে কিন্তু হামলা করছে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে ইসরায়েলের আর্মি হোক বা ইসরায়েল পুলিশ প্রশাসন কিন্তু এই জায়গাগুলোতে বেশি ব্যস্ত। সামরিক ঘাঁটিগুলো কিন্তু অ্যাটাক হয়েছে, কিন্তু জনবসতি এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু সব থেকে বেশি ব্যস্ত থাকে ইসরায়েল প্রশাসন। শুভজিৎ, আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমরা বারবার করে বলছি যে ইরান সিজফায়ার ডোনাল্ড ট্রাম্পের কথা গুরুত্ব দেয়নি বা মান্যতা দেয়নি, কিন্তু তুমি আরেকটা বিষয় লক্ষ্য করো যে ইসরায়েলও কিন্তু একইভাবে হামলা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ এবং সবথেকে কাছের বন্ধু ইসরায়েল হলেও তার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা কিন্তু ইসরায়েলও রাখছে না। অর্থাৎ সিজফায়ারের কথাটা যে কতটা খেলো হয়ে যাচ্ছে তা কিন্তু ইসরায়েল খেলো তো বটেই, এবং সেই খেলো এই সিজফায়ারের কথা, ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট এই পরিস্থিতিকে কিছুটা হলেও ডিস্টার্ব করছে। আমি ডিস্টার্ব শব্দটা খুব কনসিয়াসলি ব্যবহার করলাম। ঠিক এই জায়গা থেকে আমি সুভাষিসের কাছে যাব। স্ট্র্যাটেজিক এক্সপার্ট সুভাষিস ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস, দুটো বিষয়। এক হচ্ছে, কিছুক্ষণ আগে আপনি যেরকম বলছিলেন ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট কিছুটা হলে বিষয়টাকে খেলো করে দিচ্ছে, খুব একটা কাজের নয়, ইগনোর করাটাই বোধহয় এই মুহূর্তে শ্রেয় হবে। দুই, আরও একটা বিষয়, এই মুহূর্তে ইরানের তরফ থেকে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এমন একটা সেন্টিমেন্টের ন্যারেটিভ যে দেশের মানুষ চায় যে ইসরায়েল শাস্তি পাক, সেই কারণেই কি এই এখন ঘনবসতিপূর্ণ জায়গাগুলো, হাই রাইজগুলোকে অ্যাটাক করা, তাই কি মনে হয়? দেখো, মানে you cannot justify violence and killing of people in the name of peace, may it be whatsoever. এবার যে কোনো দেশই সেটা যেটা করছে এটা মেনে নেওয়া যায় না। সুতরাং ঘন বসতিওয়ালা এলাকায় ইরান যদি অ্যাটাক করে এটা বোঝাতে চায় যে ইসরায়েলকে আমরা শাস্তি দিচ্ছি, তাহলে সেই শাস্তি কিন্তু ইসরায়েলের গভর্নমেন্ট বা ইসরায়েলের মিলিটারি হেডসরা পেতে পারে। সেই শাস্তি ইরানের কোনো সাধারণ মানুষ যে জীবিকা করে, কোনো একটা আইটি কোম্পানিতে কাজ করে বা কোনো একটা অন্য কোনো প্রফেশনে থেকে, সে কিন্তু ডিজার্ভ করে না। আর দ্বিতীয় কথা, সেই সেম জিনিসগুলো আমেরিকার উপরেও বর্তায় যে আমেরিকা হঠাৎ করে একটা তৃতীয় দেশে ইন্টারভিউ করে বম্বিং করতে গেল কেন, যখন সেই দেশে নিজের একটা আত্মাভিমান আছে, যেমন প্রতিটা দেশের আছে, ছোট হোক বা বড়, এবং ইরানের মতো একটা দেশ, যে দেশের এত বড় একটা এত ইনডেপথ একটা এক্সিস্টেন্স আছে, সেই দেশটাকে হঠাৎ করে এইভাবে আমেরিকার ইন্টারভিউ করাটাও উচিত হয়নি। কিন্তু এই দুটো কথা বলার পরেও একটা কথা বলছি, ইসরায়েল শুড অলসো আন্ডারস্ট্যান্ড। এক মিনিট থামাচ্ছি সুভাষিস। আমার সহকর্মী মনীষ ঝা এই মুহূর্তে তেল আভিভ থেকে বীরবেশার দিকে রওনা দিয়েছেন। আমরা সেই ছবিটা দেখাবো। মনীষ, প্লিজ। बहुत ही खास इमारत को निशाना बनाया गया है और उसके साथ साथ उस आसपास की जो बिल्डिंग है उसमें इसका बड़ा इम्पैक्ट हुआ है और जिसकी वजह से कैजुअलिटी काफ़ी हो गई है। हो सकता है कि ये कैजुअलिटी दहाई के अंक तक चली जाए। पहले आधिकारिक तौर पर 3 लोगों के मारे जाने की बात आई और अभी तक ये सूचना आ रही है कि 8 से अधिक लोग मारे जा चुके हैं, 30 लोग जो हैं वो घायल हो चुके हैं।
तो ऐसी स्थिति में निश्चित तौर पर अगर आप कहें तो यहाँ की जो हालत है वो काफ़ी, अगर आप कहें, चिंताजनक भी है, तनावपूर्ण भी है। और सबसे बड़ी बात है कि जब दुनिया को ये लग रहा था ट्रंप के ऐलान के बाद कि शायद कहीं आप कह सकते हैं कि सीज फायर जैसी कोई बात हो, तो कम से कम अभी वो सब चीज़ें होती हुई दिख नहीं रही है। ग्राउंड पर तो यही है। यहाँ ऐसा हो रहा है कि लगातार ईरान की तरफ से मिसाइल दागे जाते हैं और हम लोग तुरंत ही फिर मतलब इजराइल के तमाम लोग जो जहाँ है उसी जगह पर रुक कर वहाँ आसपास के सुरक्षित ठिकाने की तलाश में चले जाता। देखिए, अगर 13 जून से लेकर 22 जून तक के आंकड़े देखें तो अभी तक ईरान में सरकारी आंकड़े के मुताबिक 400 लोग मारे गए हैं। यूएन की तरफ से जो रिपोर्ट है उसके मुताबिक 900 लोग मारे गए हैं, करीब 4000 लोग घायल हुए हैं। वहीं इजराइल में लगभग 1200 से 1300 लोग घायल हुए हैं और जो लोगों के मारे जाने की संख्या है वो करीब 40 के करीब पहुंची है यहाँ पर इजराइल में। तो कहने का मतलब यह है कि इजराइल में अगर कैजुअलिटी कम है तो सिर्फ इसलिए क्योंकि ईरान से जैसे ही 1800 किलोमीटर दूर से मिसाइल चलती है और यहाँ पर डिटेक्ट हो जाता है तो उसके तुरंत बाद लोग बंकर में छुप जाते हैं। लेकिन इसके बावजूद भी बहुत सारी जगह पर जो हिट किया गया है उसमें कई बार कैजुअलिटी हो रही है। तो ये कैजुअलिटी और भी कई गुना ज़्यादा होती या फिर आप कहें सैकड़ों में होती अगर लोग बंकर में नहीं जाते। लेकिन चूंकि लोग सुरक्षित जगह पर चले जाते हैं तो कैजुअलिटी कम हुई। अब आप देखिए कि उसी समय जो बीर सेवा में जो मिसाइल आकर गिरी, मैं आपको बताऊं कि उन मिसाइलों को हमने अपने कैमरे पर कैद किया था। जब वो मिसाइल ईरान से तेल अवीव के आसमान से होकर बीर सेवा की तरफ बढ़ी, उसे हमने अपने कैमरे पे कैद भी किया और वो जाकर बीर सेवा के इलाके में जाकर गिरती है। और उस समय बीर सेवा में जो वो बिल्डिंग है जिसमें लोग थे, हालांकि मुझे भी आश्चर्य हो रहा है कि क्या उस जगह पर जो बिल्डिंग में लोग थे क्या उनको मौका नहीं मिला कि वो बंकर तक पहुंच सके, लेकिन वहां पर एक भारी कैजुअलिटी होती हुई। देखिए, यहाँ बोर्ड पर भी है बीर सेवा बस कुछ ही मिनट में अब हम लोग पहुंचने वाले हैं। फिर हम उस लोकेशन से ताज़ा तस्वीरें दिखाएंगे जहां पर कि मिसाइल का हिट हुआ है और वहां पर तबाही हुई है। थैंक यू वेरी मच मनीष, थैंक यू। मनीष झा আমাদের সহকর্মী তেল আভিভ থেকে বীরসেবার দিকে এগোচ্ছেন সেই সময় সেই ছবি আপনাদের দেখালাম। একটার পর একটা গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। ইসরায়েলি হামলায় নিহত ইরানের আরো এক পরমাণু বিজ্ঞানী। নিহত পরমাণু বিজ্ঞানীর নাম সুদিঘি সাবের। পরমাণু বিজ্ঞানীকে খুন করেছে আইডিএফ, এমনটা ইরানের দাবি। এর আগে ইরানের আরো 9 জন পরমাণু বিজ্ঞানীকে খুন করেছে ইসরায়েল, এমনটা ইরানের দাবি। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল, হামলা পাল্টা হামলা, আঘাত প্রত্যাঘাতে চলছে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি ইরান এবং ইসরায়েলের মধ্যে। এই মুহূর্তে আরো একবার আমি যাব স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শুভাশিস, কিছুক্ষণ আগে আমরা জনবসতিপূর্ণ এলাকার আঘাত করা সেখানে বলছিলাম এবং আপনি খুব নির্দিষ্টভাবেই বলেছেন যে সত্যি তো যিনি কাজ করতে যাচ্ছেন, যিনি সাধারণ মানুষ এবং তিনি তো এটা ডিজার্ভ করেন না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের পোস্টের পর একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে যে ইসরায়েল তো অনেকটাই কাছের মানুষ, ফলে সেক্ষেত্রে ইসরায়েলও কিন্তু তাদের হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা এই মুহূর্তে একটা উদাসীনতার জায়গায় রেখে দিয়ে এই যুদ্ধ পরিস্থিতি এগিয়ে যাওয়া, যদি তাই হয় তাহলে হোয়াট নেক্সট, কি ভবিতব্য কি মারছে? দেখো, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে জানো তো আমরা ইতিহাসটাকে খুব ভুলভাবে লিখছি। কারণ আজকে না হোক আজকের পরের লোক, যা ফিউচারের লোকরা তো ইতিহাসটা পড়বে, এবং ইতিহাস কিন্তু কখনো মিসাইলের ধোঁয়াতে পড়া হবে না। ইতিহাস পড়া হবে মানবিকতার চোখ দিয়ে, ইতিহাস পড়া হবে মানসিকতার চোখ দিয়ে। আমরা আজকে মানুষের শবদাহর মধ্যে দিয়ে গিয়ে কি ইতিহাস লিখতে চলেছি? আগামী দিনের বিশ্ব কি আমাদের কিভাবে মনে রাখবে যে আমরা কটা মিসাইল তৈরি করে কটা মানুষের প্রাণ নিতে পেরেছিলাম, নাকি বিজ্ঞানকে আমরা ব্যবহার করে মানব জাতিকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছিলাম? এবং সব থেকে আজকে হাস্যকর যে জায়গাটা লাগছে যে আমরা আমাদেরকে সুপার পাওয়ার বলি, মিলিটারি পাওয়ার বলি, আমরা আমাদেরকে ইকোনমিক পাওয়ার বলি, আমাদের কত রকমের টার্মিনোলজি, কিন্তু আমরা সেই পাওয়ার গুলো ভুলে গেছি বা পাওয়ার গুলো মনে রেখেছি, কিন্তু দায়িত্ব বোধটা কোথাও গিয়ে ভুলে গেছি। আমাদের টুইট করে বলতে লজ্জা লাগে না যে কত জায়গায় বোম মেরে কত মানুষের প্রাণ নিলাম, কিন্তু আমরা টুইট করে বলতে পারি না কত মানুষের প্রাণ বাঁচালাম বা বাঁচাতে উদ্যোগী হলাম। কারণ আমরা আজকের ডেটে দাঁড়িয়ে আগুনের পথ দিয়ে হাঁটছি, গোটা পৃথিবীকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে ফেরার কিন্তু কোনো রাস্তা থাকবে না। এবং এটা কিন্তু আর এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধটা শুধু ইরান, ইসরায়েল বা তাদের টেরিটোরিয়াল ইম্পর্টেন্সটা ইনভলভ।
এটার মধ্যে কিন্তু এখন যে জিনিসটা ইনভলভ হয়ে গেছে সেটা হচ্ছে ইগো। ইটস আ ফাইট অফ ইগো বিটুইন ইরান এন্ড ইসরায়েল, এন্ড আমেরিকা ইজ অ্যাগ্রিভেটিং ইট। এটা করতে করতে এমন একটা পর্যায়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছে যে সাধারণ মানুষের মৃত্যুর উপরে দাঁড়িয়ে এই গোটা যুদ্ধটা লেখা হবে। কোল্ড ওয়ার যেমন আমরা ভুলে যেতে পারিনি, তেমনি আমরা এই যুদ্ধটাও ভুলে যেতে পারবো না। ভুলে যেতে পারবে না সেই সবকটা ফ্যামিলি যারা আজকে মারা যাচ্ছে। আপনাদের প্রতিনিধি যখন দেখাচ্ছে সেই বাড়িগুলোকে দেখে আমার মনে হচ্ছিল যে মাল্টি স্টোরেড বিল্ডিং যেগুলো আমাদের কলকাতা শহরের বুকে আকচারি দেখা যাচ্ছে, দেখা যায়, সেই বিল্ডিং গুলোকে অ্যাটাক করে কোন মিলিটারি এক্সকিউজ দিতে চাইছে ইরান। সিমিলারলি যে হসপিটালে অ্যাটাক করে বা কোনো টিভি চ্যানেলে অ্যাটাক করে কোন এক্সকিউজ দিতে চেয়েছিল ইসরায়েল। I am not with this type of mindset, my dear friend. আমি পরিষ্কার বলতে চাই এই যে ঘটনাটা ঘটছে এটা মানবিকতার কাছে একটা লজ্জা। নো ম্যাটার হু সাপোর্টস ইট, বাট অ্যাজ এ মানুষ আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না। একেবারে আপনার সঙ্গে হয়তো অনেক মানুষ একমত, আপনার সঙ্গে আমি অন্তত পক্ষে একমত এই মুহূর্তে যে এই ধরনের হিংসা কোনোভাবেই সমর্থন নয়। সাধারণ মানুষের উপর যেখানে আঘাত চলে আসে দুটো দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে, সত্যি সাধারণ মানুষ এটা ডিজার্ভ করে না। এই মুহূর্তে আরো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ উল্লেখ করলেন স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি, যে ইগো। এই দুটো দেশের মধ্যে ইগোর লড়াই, মাঝখানে ডোনাল্ড ট্রাম্পের এই ভূমিকা, যে ভূমিকা কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, তার পোস্টের কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, সেখানে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের ওপর আঘাত চলে আসছে এবার, যেটা একেবারেই পৃথিবীর কোনো প্রান্তে কাম্য নয়। অন্যদিকে বড় প্রত্যাঘাতের আগে এটা কি ডোনাল্ড ট্রাম্পের নয়া কৌশল? বারবার ডোনাল্ড ট্রাম্পের নাম বলতে হচ্ছে, তার কারণ তার এই মুহূর্তের অবস্থান বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। ইরান ইসরায়েল সংঘর্ষ বিরতিতে রাজি, ভোর রাতেই চাঞ্চল্যকর দাবি করে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায়। 12 দিনের যুদ্ধ শেষের জন্য দুপক্ষকেই তিনি আবার অভিনন্দনও জানান। কিভাবে সংঘর্ষ বিরতি পালন হবে তাও জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে। এমনটা লিখেছেন ট্রাম্প, যার তর্জমা করলে দাঁড়ায় আগামী 6 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে। এর শুরুটা করবে ইরান প্রথম 12 ঘন্টা, তাকে অনুসরণ করবে ইসরায়েল পরের 12 ঘন্টা। এক পক্ষ সংঘর্ষ বিরতি ঘোষণা করলে অপর পক্ষ শান্তি বজায় রাখবে। 24 ঘন্টা পর 12 দিন ব্যাপী যুদ্ধের শেষ হবে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেল পোস্টে, তার সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রুথে। অন্যদিকে নেক্সট আপডেট এই মুহূর্তের যুদ্ধকালীন পরিস্থিতি। নেক্সট আপডেট, এবার ইসরায়েল ইরান উভয় দেশকে ধন্যবাদ জানিয়ে আরো একটা পোস্ট ডোনাল্ড ট্রাম্পের। বারবার ট্রাম্পের এই পোস্ট এই মুহূর্তে বেশ কিছু বার্তা সামনে নিয়ে আসছে, কিন্তু বেশ কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। দুদেশেই প্রায় একই সময় তার কাছে শান্তির বার্তা দিয়েছে বলে তিনি দাবি করেছেন। আমি জানি এটাই সময়, জয়ী হয়েছে গোটা বিশ্ব, জয়ী হয়েছে মধ্যপ্রাচ্য। তর্জমা করে বলছি আপনাদের, দুদেশই ভবিষ্যতে ভালোবাসা, শান্তি, সমৃদ্ধির সম্মুখীন হবে। তাদের অনেক কিছু পাওয়ার আছে, কিন্তু সত্য ও ন্যায়ের পথ থেকে সরে এলে অনেক কিছুই হারাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।